এদিকে দেশে ফেরা নিয়ে আবারও মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরা ক্যান্সেল, নতুন করে আবারও ডেট ঘোষণা করলেন তিনি। আরও বড় মহাসখবর আওয়ামী লীগের জন্য। তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন। বিএনপি, জামাত, এনসিপি, আপনাদের খবর আছে, আপনারা সবাই রেডি থাকেন, কারণ ডিসেম্বর মাসেই আপা আসছে। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। কিন্তু এই মাহিয়া মাহি আপার সাথে যে টাকলা মুরাদও আসবে সেটা বলতে ভুলে গিয়েছে। সেই টাকলা মুরাদ দেশে আসলেই তো মাহিয়া মাহির সামনে পিছনে দুই দিক দিয়ে ব্যবহার করতে পারে কোন একটি যন্ত্র। আসবে না যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, সে আবার ফিরে আসবে। আরে আসো না, তোমাকে জানানোর জন্য গোটা বাংলাদেশ প্রস্তুত আছে। হাসিনাকে 100 বার দিলেও কম হবে। কত বিপ্লবী বন্ধু বন্দিশালার এই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তা চলে। আবিদ বলছে শেখ হাসিনা এই দেশে আসা মাত্রই তাকে মঞ্চে নেওয়া হবে। কিন্তু শেখ হাসিনা এই সকল কথাগুলো শুনেও বলছে, আমার যদি হয় তারপরও আমি বাংলাদেশের মধ্যে যাব, ডিসেম্বর মাসেই যাব। আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? যে আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির উপরে পড়ে। আওয়ামী লীগ ধ্বংস করে আর বিএনপি এসে সেই ধ্বংসস্তূপ থেকে নতুন সোনার বাংলা গড়ে তোলে। মাইক হাতে এভাবেই হুঙ্কার ছাড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাইক এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন? বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। সবাই যখন ধরে নিয়েছিল বঙ্গভবন এবার বিরোধী জোটের এক ভয়ঙ্কর চালে পড়ে বিএনপি নেতারা ঘামছেন, ঠিক তখনই রাজনীতির মাঠে ঘটল এক অকল্পনীয় বিস্ফোরণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে বসার যে স্বপ্ন বিএনপি নেতারা দেখছিলেন, সেটাই হঠাৎ করে জল ঢেলে দিল জামাত এবং এনসিপি জোট। ফাঁকা মাঠে আর কাউকে গোল দিতে দেওয়া হবে না, এই হুঙ্কার দিয়ে তারা এমন এক মাস্টার প্ল্যান নিয়ে হাজির হলো যা শুনে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ যেন কপালে। এ হতে যাচ্ছেন বিরোধী জোটের সেই নয়া রাষ্ট্রপতি, হেভিওয়েট আইনজীবী শিশির মনির, নাকি দাপুটে নেতা মিয়া গোলাম পরোয়ার, নাকি তরুণ সমাজের সবচেয়ে বড় চমক এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি? বঙ্গভবন দখলের এই চরম দাবা খেলায় তারেক রহমানের সাজানো ছকে কি সত্যি আগুন লেগে গেল? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন। খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভিতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম দীপুমণি এক ইন্টারভিউতে বলেছিলেন যে 1/11-এ যখন শেখ হাসিনা জেলে ছিলেন, তখন দীপুমণিও অ্যারেস্ট হন এবং দীপুমণি জেলে যান। একসাথেই তারা দুজন ছিলেন এবং তিনি সারাক্ষণ দেখতেন শেখ হাসিনা সবসময় ম্যাপ করে যে তিনি যখন সরকারে যাবেন, ক্ষমতায় যাবেন, তখন অমুক জায়গায় রেল লাইন করবেন, অমুক জায়গায় এটা করবেন, তমুক জায়গায় এটা করবেন। তখন দীপুমণি বলেছিলেন যে, আপা, আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন আপনি তো শিওর না, আপনি এখন জেলের ভিতরে, আপনি এখনই এত প্ল্যান করছেন কীভাবে, কেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে, আমি যদি এখন থেকে প্ল্যান না করি তাহলে আমি যখন ক্ষমতায় যাব তখন তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমি এখন ভেবে চিন্তে ঠিক করে রাখছি যে আমি ক্ষমতায় গেলে দেশের জন্য উন্নয়ন কী করব, তাহলে আমার এই 5টা বছর ইউটিলাইজ হবে, মানে দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, সময়টা ওয়েস্ট হবে না। অন্যদিকে তারেক রহমান পরিবার থেকেই শিখে এসেছেন যে নিজেদের স্বার্থে কীভাবে কাজ করা যায়, চুরি, বাটপারি, সন্ত্রাসবাদী করে কীভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। আমরা এখন যেটা দেখছি, এই যে পাকিস্তানপন্থী, এই যে চায়নাপন্থী হয়ে কীভাবে আমাদের দেশটাকে আবারও একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি 2001 থেকে 2006-এর
যে শাসনামলটা সেটা যদি গুগল করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই গ্রেনেড হামলায় এই জঙ্গি একটা মানে কী বলবো এটাকে, এই জঙ্গি হামলাটাতে যতজন অ্যারেস্ট হয়েছিল এবং এই সারা বাংলাদেশে যত চোর বাটপার সন্ত্রাসী ছিল সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে ঢুকিয়ে রেখেছিলেন যাতে বাংলাদেশ নিরাপদ থাকে। আর তারেক রহমান এসে কী করলেন? তারেক রহমান এসে এই সবাইকে জেল থেকে বের করে দিলেন, এই চোর বাটপার সন্ত্রাসী জঙ্গি সবাইকে জেল থেকে বের করে দিলেন। এবং তারা বের হওয়ার পরে এই যে আজ এখন আমাদের দেশের কী অবস্থা আপনারাই তো বুঝতে পারছেন, আপনারাই দেখতে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কীভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। বিএনপি, জামাত, এনসিপি আপনাদের খবর আছে, আপনারা সবাই রেডি থাকেন, কারণ ডিসেম্বর মাসেই আপা আসছে। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। কিন্তু এই মাহিয়া মাহি আপার সাথে যে টাকলা মুরাদও আসবে সেটা বলতে ভুলে গিয়েছে। সে টাকলা মুরাদ দেশে আসলেই তো মাহিয়া মাহির সামনে পিছনে দুই দিক দিয়ে ব্যবহার করতে পারে কোন একটি যন্ত্র, যে যন্ত্রটির একটি কল রেকর্ডিং ভাইরাল হওয়ার পরেই টাকলা মুরাদের পথ চলে যায়। মাহিয়া মাহি আওয়ামী লীগ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিল, কিন্তু তিনি মনোনয়ন না পাওয়ার কারণে স্বতন্ত্র থেকে নির্বাচন করে, কিন্তু বিপুল পরিমাণ ভোটে তিনি হেরে যান। এতে করে মাহিয়া মাহি আরো ক্ষিপ্ত হয়ে পড়েন, শেখ হাসিনাও এর মধ্যে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এখন তিনি রাজনীতি বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নিয়েছে শেখ হাসিনার তো এখন দুঃসময়, মানে আওয়ামী লীগের দুঃসময়। এখন যদি আওয়ামী লীগের পক্ষে দুই চারটা স্লোগান দেওয়া যায়, কথা বলা যায়, তাহলে আওয়ামী লীগ আসলে আমি কনফার্ম এমপি মন্ত্রী হইতে পারবো। এই জন্য তিনি আওয়ামী লীগের হয়ে কথাগুলো বলছে। আর আওয়ামী লীগ যদি না আসে টাকলা মুরাদ আসতে পারছে না, টাকলা মুরাদ না আসলে মাহিয়া মাহি তার সাথে সময় কাটাতেও পারছে না। হয়তো বা নিজের স্বার্থেই মাহিয়া মাহি আওয়ামী লীগকে ফেরত চায়। এটা আমার কথা না, এটা কমেন্ট বক্সের মধ্যে ভাই এডিটর সাহেব একটু কমেন্ট গুলো দেখাই দিয়েন, যে কমেন্ট বক্সের মধ্যে অনেকে বলছে টাকলা মুরাদ আসবে এটাও মাহিয়া মাহি যান, বা টাকলা মুরাদ আসবে এটা মাহিয়া মাহি চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন, খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভিতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। মাহিয়া মাহির মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর বিএনপির নেতাকর্মীরা কি বলতে চান, জামায়াতের নেতাকর্মীরা কি বলতে চান এনসিপির নেতাকর্মীরা সেটা কমেন্ট করে জানান। আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ডিসেম্বর মাসেই নেত্রী ফিরে আসছেন, এবং আওয়ামী লীগ, বিএনপি, জামাত আপনারা রেডি থাকেন, আপনাদের খবর আছে। এই ধরনের কথাগুলো বলছিলেন মাহিয়া মাহি। আপনারা এগুলো কোন দৃষ্টিতে নিচ্ছেন, এটা কিসের আভাস দেখা দিচ্ছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষও জানতে পারে ডিসেম্বর মাসে নেত্রী ফিরে আসছে, সাথে টাকলা মুরাদও আসছে। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন। সবাই যখন ধরে নিয়েছিল বঙ্গভবন এবার বিরোধী জোটের এক ভয়ঙ্কর চালে পড়ে বিএনপি নেতারা ঘামছেন, ঠিক তখনই রাজনীতির মাঠে ঘটল এক অকল্পনীয় বিস্ফোরণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে বসার যে স্বপ্ন বিএনপি নেতারা দেখছিলেন, সেটাই হঠাৎ করে জল ঢেলে দিল জামাত এবং এনসিপি জোট। ফাঁকা মাঠে আর কাউকে গোল দিতে দেওয়া হবে না, এই হুঙ্কার দিয়ে তারা এমন এক মাস্টার প্ল্যান নিয়ে হাজির হলো, যা শুনে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ যেন কপালে। কে হতে যাচ্ছেন বিরোধী জোটের সেই নয়া রাষ্ট্রপতি? হেভিওয়েট আইনজীবী শিশির মনির, নাকি দাপুটে নেতা মিয়া গোলাম পরোয়ার, নাকি তরুণ সমাজের সবচেয়ে বড় চমক এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি? বঙ্গভবন দখলের এই চরম দাবা খেলায় তারেক রহমানের সাজানো ছকে কি সত্যিই আগুন লেগে গেল? দীর্ঘ রাজনৈতিক লড়াই পার করে ক্ষমতায় এসে তারেক সরকার এভাবে খোশ মেজাজেই ছিল। 2026 সালের সংসদ নির্বাচনের পর তাদের ধারণা ছিল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হবে একদম একতরফা। তারেক রহমান ভেবেছিলেন নতুন রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবন নিজের হাতে মুঠোয় নিয়ে আসা এখন কেবল সময়ের ব্যাপার। সরকারি দল ভেবেছিল তাদের পছন্দের প্রার্থী বিনা বাধায় রাষ্ট্রপতি পদে বসে যাবে এবং কেউ কোনো ঝামেলা করবে না। কিন্তু রাজনীতিতে কখন যে ভেলকি লাগে তা তো কেউ আগে থেকে বলতে পারে না। হঠাৎ করেই তারেক সাহেবের সাজানো বাগানে চরম ঝড় তুলে দিল বিরোধী শিবির। যারা ভেবেছিল বিএনপি একাই রাষ্ট্রপতি পদটি নিয়ে ঘরে ফিরবে, তাদের আশায় একেবারে গুড়ি বাড়ি। বিরোধী জোটের এই ভয়ঙ্কর চারে সরকার পক্ষের অনেকেই এখন রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে গেছেন। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নাটকীয়তা শুরু শনিবার সন্ধ্যায়। রাজধানীর মগবাজারে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বসল এক গোপন বৈঠক। বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা অর্থাৎ খোদ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই শনিবার সন্ধ্যা 7টায় এই জরুরি বৈঠকটি বসে। সেখানে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল
মিয়া গোলাম পরোয়ার সহ শীর্ষ নেতারা। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন এক বোম ফাটানোর সিদ্ধান্ত নেওয়া হলো যা শুনে বিএনপি নেতাদের মাথায় হাত পোড়ার জোগাড়। সর্বসম্মতভাবে ঠিক হলো আসন্ন নির্বাচনে জামাত একা লড়বে না, বরং জামাত এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মিলে যে 11 দলীয় ঐক্য গঠন করেছে সেই জোটের ব্যানারেই তারা প্রার্থী হয়ে দাঁড়াবে। এই সিদ্ধান্তেই দেশের রাজনৈতিক হাওয়া নিমিষে বদলে গেল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্রার্থীর জিতে যাওয়ার স্বপ্নটা একেবারে ধূলিসাৎ হয়ে গেল। শনিবারের ধাক্কার রেশ কাটতে না কাটতে রবিবার রাতে ঘটল আরেক ঘটনা। রবিবার রাত 10:30টায় মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবনে ডাকা হলো 11 দলীয় জোটের বড় মিটিং। সেখানে এনসিপি ও জামাত সহ জোটের নেতারা জড়ো হলেন। রাতের বেলায় এই খবরের বাহিরে আসতেই তারেক সরকারের ভেতরে একটা অজানা ভয় কাজ করছে, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের লোক রাষ্ট্রপতি বানানোর যে প্ল্যান তারা করেছিল সেটা ভেস্তে গেছে। এখন তাদের রীতিমতো নাকানি চুবানি খাওয়ার অবস্থা তৈরি হয়েছে। বঙ্গভবনের গদিতে কাকে প্রার্থী করা হবে তা চূড়ান্ত করতে মিন্টো রোডের এই বিশাল আয়োজন, যা সরকার পক্ষের ঘুম হারাম করে দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হবেন সেটি নিয়ে শুরু হলো নতুন এক ব্যাচ। এরপর 11 দলীয় জোটের ভেতরে সবাই একমত হলেন যে বর্তমান সংসদের কোনো নির্বাচিত এমপিকে রাষ্ট্রপতি পদের জন্য দাঁড় করানো হবে না। জোটের নেতারা বেশ চালাক, তারা ভালো করেই জানেন রানিং এমপিকে নির্বাচনে পাঠালে আইনি ঝামেলায় পড়তে হতে পারে। তাছাড়া জোটের বাঘা এমপিরা সংসদে থেকে তারেক সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রাখুক, এটাই সবাই চায়। সংসদে বিরোধী দলের গলাবাজি থামিয়ে দেওয়া ঠিক হবে না ভেবেই তারা দারুণ বুদ্ধি বের করলেন। তাই তারা ঠিক করলেন সংসদের বাহিরের কোনো বড় মুখ বা তরুণ তুর্কিকে রাষ্ট্রপতি পদের প্রার্থী বানাবেন। সংসদের বাহিরে থেকে প্রার্থী খোঁজার এই সিদ্ধান্তের পর আলোচনা শুরু হয় কে হচ্ছেন সেই ভাগ্যবান যিনি লড়াই করবেন। প্রথম দিকে সুপ্রিম কোর্টের পরিচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল। তিনি কোনো দলীয় নেতা নন, তিনি হচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধি। কিন্তু আইন ও সংবিধানের ওপর তার অসামান্য দখল দেখে অনেকেই তো তাজ্জব বনে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর আইনি লড়াই এবং সংবিধান সংস্কার ইস্যুতে তিনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সচেতন সমাজের কাছে তার ব্যাপক নাম ডাক আছে। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী করলে একটা দারুণ পজিটিভ বার্তা যেত। তাছাড়া শিশির মনিরের মতো ব্যক্তি রাষ্ট্রপ্রধান হলে সেটা আইনের শাসনের জন্য বিশাল পাওয়া হবে। অন্যদিকে জামাতের নেতা সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ারের নামও ভাসছিল বাতাসে। তিনি জামাতের অনেক পুরনো সংগঠক এবং দলের ভেতরে তার শক্তি কিন্তু বেশ মারাত্মক। দলের নিজস্ব কর্মী ও সমর্থকদের মধ্যে তার গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। জোট যদি পুরোপুরি দলীয় লোকের উপর জোর দেয় তবে পরোয়ার হতে পারতেন প্রথম পছন্দ। তাকে প্রার্থী করলে সমর্থকেরা চাঙ্গা হতো এবং দলের শক্তিও বাড়ত। বছরের পর বছর দলের জন্য তার যে অবদান তা মূল্যায়ন করার এটাই সেরা সময় বলে অনেকেই মনে করছেন এবং তাকে নিয়েও জোরালো গুঞ্জন তৈরি হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের আসল চমক লুকিয়েছিল সম্পূর্ণ অন্য জায়গায়। রাজনীতিতে এখন তারুণ্যের জয় জয়কার। জুলাই গণঅভ্যুত্থানের পর পুরো দেশ চায় রাজনীতিতে নতুন কোনো রক্ত আসুক, আর তরুণদের চাওয়া বুঝেই রাষ্ট্রপতি পদের দৌড়ে নামানো হলো আসল ট্রাম্প কার্ড। অর্থাৎ বিরোধী জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরুণ মুখ নাসিরউদ্দিন পাটোয়ারির নাম সামনে আসতেই পুরো হিসেবটা বদলে গেল। তিনি হলেন এনসিপির মুখ্য সংগঠক, যা তরুণদের এক বড় শক্তি। পাটোয়ারিকে রাষ্ট্রপতি পদে দেখার জন্য তরুণ প্রজন্মের মাঝে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে, যা দেখে তারেক সরকারের অনেক নেতাই রীতিমতো ঘাবড়ে গেছে। তরুণ সমাজকে বুড়ো আঙুল দেখানোর সাহস এখন এদের কোনো দলের নেই। সত্যি পাটোয়ারির মতো একজন তরুণকে প্রার্থী করা হলে দারুণ ইতিহাস তৈরি হবে। তবে এনসিপির অনেক তরুণ আসিফ মাহমুদের নামও আলোচনায় থাকলে পাটোয়ারি পাল্লাই কিন্তু সবচেয়ে ভারী। সেই সাথে পাটোয়ারির নাম সামনে আসতেই পুরনো বিএনপি নেতাদের অনেকেই কেঁদে ভাসাচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে পুরনো হিসেব নিকাশ এভাবে উল্টে গেল কেন। তরুণ প্রজন্মের এই বিশাল ধাক্কাকে তারা কিভাবে সামলাবে তা নিয়ে তো রীতিমতো দিশেহারা। তরুণদের বিশ্বাস পাটোয়ারি বঙ্গভবনে গেলে সেটা হবে জুলাই বিপ্লবের চূড়ান্ত স্বীকৃতি। আর এটাই এখন তারেক সরকারের জন্য সবচেয়ে বড় গলার কাটা, কারণ বঙ্গভবনের রেসে এখন পাটোয়ারিকে নিয়ে সবচেয়ে বড় তোল পার চলছে এবং চারিদিকে শুধু তার নামই উচ্চারিত হচ্ছে। তবে এত উত্তেজনার মাঝেও রাষ্ট্রপতি নির্বাচনের একটা কঠিন বাস্তবতার হিসেব আছে, যা সবাইকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করে না এবং জাতীয় সংসদের 300 জন নির্বাচিত সংসদ সদস্যের ভোটের মাধ্যমে ঠিক হয় কে বসবেন বঙ্গভবনে। আর এখানে বিএনপি সরকারের আসল জোর। বর্তমান সংসদে ক্ষমতার হিসেবটা একদম পরিষ্কার। একক দল হিসেবে বিএনপির হাতে রয়েছে জাতীয় সংসদের 2/3 বেশি আসন, অর্থাৎ সরকার গঠন থেকে শুরু করে যে কোনো বিল পাশ করা কিংবা রাষ্ট্রপতি নির্বাচন করার মতো একক সংখ্যার জোর সম্পূর্ণভাবে তারেক রহমানের পকেটে রয়েছে। অন্যদিকে বিরোধী দল হিসেবে জামাত ও এনসিপি জোটের আসন সংখ্যা বিএনপির অর্ধেকের চাইতেও কম। তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচনে পাটোয়ারি জেতার কোনো আশা নেই? এখানেই শুরু হয়েছে আসল জল্পনা। নির্বাচন তো গোপন ব্যালটে হয়, তাহলে কি বিএনপির কিছু এমপি ক্রস ভোট দিয়ে পাটোয়ারিকে জিতিয়ে দেবেন? কিন্তু সংবিধানের 70 অনুচ্ছেদের কড়া নিয়ম সেখানে রয়েছে সবচেয়ে বড় বাধা। বিএনপির কোনো এমপি দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট দিলে তার এমপি পদ বাতিল হয়ে যাবে। সাংবিধানিক প্যাচের কারণে বিএনপির কোনো প্রার্থীর পক্ষে অন্য কাউকে ভোট দেওয়া সম্ভব নয়। অর্থাৎ ভোটের অঙ্কে পাটোয়ারি বা বিরোধী জোটের প্রার্থীর জেতার কোনো সুযোগ নেই, একেবারেই শূন্য। আর গাণিতিক সত্যটা জামাত এবং এনসিপি নেতারা খুব ভালো করেই জানেন এবং বোঝেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জেতা সম্ভব নয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এত বড় রাজনৈতিক চাল দেওয়া হলো? কেন নাটক করে 11 দলীয় ঐক্য প্রার্থী দিতেই হবে? মূলত এর পেছনে 3টি দুর্দান্ত কৌশল রয়েছে, যা বিএনপিকে ঘোল খাইয়ে ছেড়েছে।
প্রথমত, রাজনীতির মাঠ খালি ছেড়ে যাওয়ার মানে হলো প্রতিপক্ষের কাছে বিনা যুদ্ধে ধরাশায়ী হওয়া। জোটের নেতারা এটা হতে দিতে রাজি নন, তবে প্রমাণ করতে চান তারা বঙ্গভবন সহজে ছেড়ে দেওয়ার মতো দুর্বল বিরোধী দল নন। দ্বিতীয়ত, তারেক সরকারকে কোনোভাবেই রাষ্ট্রপতি নির্বাচনে ফাঁকা মাঠে ওয়াকওয়ার বা বিনা লড়াইয়ে জিততে দেওয়া হবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে 11 দলীয় ঐক্য নিজেদের শক্তিশালী বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে মানুষের কাছে তুলে ধরেছে। তৃতীয় কারণ হলো আন্তর্জাতিক পরিমণ্ডলের নজর কাড়া। রাষ্ট্রপতি নির্বাচন একতরফা হতো, তবে বিদেশি কূটনীতিকদের কাছে খারাপ বার্তা যেত। আন্তর্জাতিক বিশ্ব ভারত ভাবত আবারও একদলীয় রাজত্ব ফিরে এসেছে, কিন্তু প্রার্থী দিয়ে বিরোধী জোট প্রমাণ করে দিল বঙ্গভবনের দৌড়ে এখনো বহু দলীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে। জেতার ক্ষমতা না থাকলেও ভবিষ্যৎ রাজনীতির বড় চাল চেলে দিল তারা। শেষ পর্যন্ত বঙ্গভবনের চাবি কার হাতে যাবে তা কিন্তু হিসেবে পরিষ্কার। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে পাটোয়ারির মতো তরুণকে সামনে এনে জামাত ও এনসিপি জোট যে ভেলকি দেখালো তা পুরো দেশের রাজনীতিতে এক নতুন ইতিহাস করে দিল এবং এর প্রভাব আগামী দিনেও বজায় থাকবে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বিএনপির পক্ষ থেকে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজনের নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও আজ সারাদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল 2জন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, রুহুল কবির রিজভী এবং মনি। এই 2 জনের মনোনয়ন সংগ্রহের কথা মোটামুটি সারাদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু তারা কার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছে, নিজের জন্য নাকি অন্য কারোর জন্য, এই বিষয়টি জানা যাচ্ছিল না। অপরদিকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের বাসভবনে আজ সারাদিন বৈঠক শেষে 11 দলীয় জোট তারা এই সিদ্ধান্ত নিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত মীর বিক্রম অলি আহমেদকে তারা রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। এর কিছুক্ষণ পরেই নাটকীয়তা শেষ করে বিএনপির পক্ষ থেকে একজন ব্যক্তির নাম ঘোষণা করা হলো। তিনি হবেন বিএনপির পক্ষ থেকে একমাত্র প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমরা 2জনকে পেয়ে গেলাম সারাদিনের জল্পনা কল্পনার শেষে, অলি আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এখানে কে নির্বাচিত হবে আর কে হবে না এটা বোঝা কথা, জানা কথা। কারণ যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত করবে জাতীয় সংসদের যে 300 জন সংসদ সদস্য আছে এরা, তাহলে এখানে বিএনপির আসন 211টি, জামাতের 68টি, বোঝাই যাচ্ছে। এখন এই বোঝা যাওয়ার পরেও জামাত এখানে কর্নেল অলি আহমেদকে কেন রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য সামনে এগিয়ে দিল? এর আগে কি নজির আছে? হ্যাঁ, এর আগে আরেকবার এরকম হয়েছিল 1991 সালে। ওই সময় বিএনপি ক্ষমতায়, বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করলো, বিরোধী দল ছিল তখন আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে বদরুল হায়দার চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো। সেখানে 80 ভোটে তিনি হেরেছিলেন। 1991 সালের পরে 2026 সালে এসে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটি দোষের কিছু না, সংসদীয় গণতন্ত্রে এটি ইতিবাচক। এখন ফখরুল ইসলাম আলমগীর যেহেতু 23তম রাষ্ট্রপতি হতেই যাচ্ছে, ধরে নেওয়া যায় তার সম্পর্কে আমরা তিনি হলে কি হবে, না হলে কি হবে, একটা আলোচনা এখানে শুরু হয়েছে, একটা বিতর্ক শুরু হয়েছে যে জামাতের জোট থেকে অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। জামাত রাজাকারের দল একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হলো, আর কর্নেল অলি বলির পাঁঠা হয়ে এইখানে এগিয়ে গেলেন। তিনি তো নিশ্চিত জানেন তিনি ঠকবেন, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরেও তিনি কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। এটা যেমন বিএনপির পক্ষ থেকে খুব জোরে প্রচার চালানো হচ্ছে। এখন কথার পিঠে তো কথা থাকে। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয়, চূড়ান্তভাবে মেনে নেয়, তাহলে এখানে 2টা লাভ। নাম্বার 1, জামাত যে মুক্তিযোদ্ধাদের সবসময় সম্মান করে, তো জামাত আবারও তার প্রমাণ দিল যে কর্নেল অলি আহমেদের মতো একজন ব্যক্তি যিনি নির্বাচিত হতে পারেন নাই, যে কোনোভাবে তিনি হেরে গেছেন, তিনি যেহেতু নির্বাচিত হতে পারেন নাই তাকে সম্মান করতে হবে। এবং জামাত এই নজির তার যে এই যে নারী সংসদ সদস্য, এই ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছে। মাহমুদা মিতুকে কিন্তু এনেছে, তার প্রতি সম্মান দেখিয়ে তাকে এনেছে, তুলে এনেছে। অর্থাৎ শরিকদের প্রতি জামাতের যে কমিটমেন্ট, এটা কিন্তু জামাত 100-এ 100 পূরণ করার চেষ্টা করছে। তাহলে কর্নেল অলিকেও তিনি আবার এগিয়ে আনলেন যে আপনি এই পদের উপযুক্ত। অর্থাৎ জামাত কর্নেল অলিকে এইটা বুঝালেন যে বীর বিক্রম, আপনি শুধু আমাদের দলের একজন সাধারণ মানুষ নন, একজন সদস্য নন, একজন শরিক দলের একজন অংশীদার নন, আপনাকে আমরা ওই জায়গায় কল্পনা করি। এবং সর্বসম্মতিক্রমে 11 দলীয় জোটের সমস্ত নেতৃবৃন্দ মিলে কিন্তু এই কাজটি করেছে। তাহলে তাকে প্রথমত সম্মান দেয়া যে আমরা আপনাকে ওই জায়গায় রাখি। আর দ্বিতীয় হচ্ছে সরকারের কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার যা বলবে ইয়েস নো, চিৎ করলে চিৎ, কাট করলে কাট, না, এরকম না। সরকার যাকে নির্বাচিত করেছে তার বিপরীতে বিরোধী দলের যে মেরুদণ্ড আছে, তারা যে বিপরীত পথে হাঁটতে পারে, তারা যে বিপরীত চিন্তা করতে পারে, এটি দেখিয়ে দেয়া যে এই সমস্ত ক্ষেত্রে বিগত দিনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরিচালিত হয়েছে, এরকম না। গতানুগতিকতার বাইরে গিয়ে কিছুটা নতুনত্ব আনা, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন, যেটা রাষ্ট্রের জন্য ভালো, সেগুলো করতে চেয়েছে। যার কারণে তারা সরকারি দলকে একটা বার্তা দিয়েছে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, যাতে 23তম রাষ্ট্রপতি এই গল্প করতে না পারে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি।
তাকে প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে ভোটাভুটির মধ্য দিয়ে তাকে যেতে হবে। সুতরাং জামাত মুক্তিযোদ্ধাকে আবার সম্মান করেছে, এটা প্রমাণিত হয়েছে। অপরদিকে ওই যে বললাম বিরোধী পক্ষে তো কথা থেকে যায়, যখন জামাতকে এইভাবে কটাক্ষ করছে, ট্রল করছে যে তারা এরকম মুক্তিযোদ্ধাকে আর মুক্তিযোদ্ধা অলি সেও বলির পাঠা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে প্রচন্ড বিতর্ক আছে, তার পিতার ব্যাপারে আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন এই ব্যাপারে ভেসে গেছে একেবারে। আপনার ওই সময়ের অবস্থান আর এই সময়ের অবস্থান ধরে রাখতে পারলেন না। আপনি এই সময়েও এমন একজনকে দিতেন যার ওই ধরনের কোনো বিতর্ক থাকতো না, যিনি এরকম কর্নেল অলির মতো বীর মুক্তিযোদ্ধা আছে। তো মেজর হাফিজউদ্দিন আহমেদ থাকলে এই সমস্যা কি ছিল? তাহলে তো এই বিতর্কটা থাকতো না। মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই লেটারটা চুকে যেত। তাহলে বিএনপি কিন্তু এখানে জামাতের কৌশলের কাছে প্রাথমিকভাবে ধরা খেয়েছে, এবং ওই জ্বর গলায় তারা এই কথা বলতে পারবে না। যাই হোক, ওটাও আমাদের আলোচনার বিষয় না। আমরা মনে করি বিগত 17 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটি বলে পুরো দেশটাকে বিভাজন করে ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল, এবং এই কাজটা নির্বিঘ্ন করতেই তারা এই বিভাজনটা, এই বয়ানটা সামনে এনেছিল। 2024 সালের পরে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এ নিয়ে আর আলোচনা শুনতে চায় না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশি ছাড়া আর কেউ নাই। এখানে যারা আছে আওয়ামী লীগ বাদে বাকি শতভাগ দেশপ্রেমিক, একেবারে 100 দেশপ্রেমিক, সে যেটা যে যাই বলুক না কেন। এখন আসুন আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে যেটা হবে, আপনারা তো জানেন তিনি দক্ষিণ পন্থাকে প্রচন্ড ভয় পান। সম্ভবত ফখরুল ইসলাম আলমগীরের আগে এরকম গোড়া বামপন্থী রাষ্ট্রপতি বাংলাদেশে ইতিপূর্বে কেউ হয় নাই। তিনি প্রথম হতে যাচ্ছেন যিনি চরমভাবে বামপন্থী, বিএনপির রাজনীতি করলেও তিনি মনে প্রাণে বামপন্থী। বামপন্থী মানে তো আওয়ামী লীগ এবং ভারতের সাথে তাদের একটা কানেকশন রয়েই গেছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এরা এই গ্রুপটা। ওইখান থেকেই কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উঠে আসা। তার উদাহরণ দেই, এই যে মেজর জাহিদকে যে হত্যা করা হয়েছিল, প্রথম আলো যে বয়ান তৈরি করে তাকে জঙ্গি বানিয়ে হত্যা করেছিল। এরপরে যে উত্তরায় র্যাবের একটা আয়নাঘর বন্দিশালা যে শনাক্ত করা হলো, এইখানে প্রথম আলো লিখলো তথাকথিত বন্দিশালা। এরপরে যখন প্রচন্ডভাবে সারা বাংলাদেশে হইচই শুরু হলো, প্রতিবাদ শুরু হলো, তখন তারা ওইটা কেটে দিল। কেটে দেওয়ার পরে তারা কিগুলো দৌড়ায় গিয়ে তার পরের দিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ছেপে ফেললো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের কৌশল। তারা জানে যে তাদের কে আছে, তাদের মির্জা ফখরুল আছে। মির্জা ফখরুল থাকলে তাদের আর কোনো সমস্যা নেই। বাংলাদেশকে যদি তারা ভারতের হাতে তুলেও দেয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। এটা তারা খুব ভালো করে জানে, যার কারণে ওইখানে যে ক্যাপচার করে ফেললো। ভবিষ্যতেও তারা করবে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটাই স্বাভাবিক, তিনিই হবেন। হলে পরে প্রথম আলো, ডেইলি স্টার এই গং আরো শক্তিশালী হবে, বাংলাদেশের বামপন্থার হাত আরো বেশি শক্তিশালী হবে। তখন তারা এদেশে ওই যে আগে যে জঙ্গিবাদ, যে উগ্রপন্থা, যে দক্ষিণপন্থা, ফখরুল ইসলাম আলমগীর নিজেই তো দক্ষিণপন্থা বলে চরম ভীতু। দক্ষিণপন্থা ভয় মানেই ইসলামফোবিয়া, সে প্রচন্ডভাবে ইসলামফোবি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আগামী 23তম রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তিনি ডিরেক্ট একজন বামপন্থী, যিনি দক্ষিণপন্থার ব্যাপারে চরমভাবে ভীতু, এবং যিনি বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের এই যে কালচারাল যে এস্টাবলিশমেন্ট আছে এইগুলোর হাত শক্তিশালী হবে। এবং এরা আবার ওই শেখ হাসিনা না থাকার পরেও শেখ হাসিনার আমলে এদেশের ইসলামপন্থী লোকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল, যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বয়ান তৈরি করে তাদেরকে কোন ঠাসা করা হয়েছিল, আবার এরকমের একটা অবস্থা বাংলাদেশে তৈরি হবে। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।